বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং বাংলাদেশের প্রবাসে যারা বসবাস করছেন, সকল প্রবাসী তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের যারা প্রিয় মাতৃভূমির সকল জনগোষ্ঠী, হিন্দু ভাইদের আদাব নমস্কার এবং সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 11ই জুন, নিশ্চয়ই আপনাদের মনে আছে 2007 সালে যখন ইমার্জেন্সি ঘোষণা হয়, এরপর আমি বিদেশে ছিলাম, তখন আমাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল এবং আমার উপর খুনের মামলা দিয়ে ওয়ারেন্ট জারি করা হয়। একথা খবর পেয়ে যখন আমি দেশে ফিরতে চেষ্টা করি, তখন আমাকে আসতে দেবে না। সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্সকে চিঠি দিয়ে কোনো এয়ারলাইন যদি আমাকে তাদের প্লেনে তোলে, তাহলে ঢাকায় তাদেরকে নামতে দেওয়া হবে না, এইভাবে একটা নির্দেশনা জারি করা হয়। এবং সেই সকল বাধা অতিক্রম করেই আমি দেশে ফিরে আসি। আমি ফিরে এসেছিলাম 7ই মে। জুলাই মাসে আমাকে গ্রেপ্তার করা হয় এবং একেবারে একা একটি বাড়িতে আমাকে বন্দি করে রাখে, যাকে বলে সলিটারি কনফাইনমেন্ট। অবশ্য গ্রেপ্তার হওয়াটা নতুন কিছু না। 1971 সালে পাকিস্তানে হানাদার মাননীয় নেত্রী, আপনার দিক থেকে ডিস্টার্ব শোনা যাচ্ছে না। বাহিনীর হাতেও আমার বাবা মাননীয় নেত্রী, আপনার ওই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এর আমাদের আগেও মহান নেতা জাতির পিতা মাননীয় নেত্রী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ মাননীয় নেত্রী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, মনে হয় টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে, আমাদের মাননীয় নেত্রীর কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনারা সাথেই থাকুন।
জি, হ্যালো আমার একটু আপা। আপা, আপনার মানে কথা from শুরু থেকেই আপনার কথা কিন্তু ক্লিয়ার ছিল না, শোনা যাচ্ছিল না, মধ্যে দিয়ে শোনাই যায় নাই। আমার ওই ইন্টারনেট একটু সমস্যা হচ্ছিল। ঠিক আছে, আমি আবার শুরু করি। জি জি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং আমার বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যারা, আমি জানি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসী, আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে দিনটি আমার স্মরণে পড়ে 2007 সালে বিএনপি জামাত জোটের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুঃশাসনের ফলে দুর্নীতির কারণে দেশে এমার্জেন্সি ঘোষণা হয়েছিল। এবং সে সময় আমি যখন বিদেশে ছিলাম, তখন আমাকে বিদেশ থেকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। একরকম জোর করেই আমি 7ই মে বাংলাদেশে ফিরে আসি। এরপর জুলাই মাসে আমাকে গ্রেপ্তার করা হয়। বন্দি করার পরপরই আমার বিরুদ্ধে অনেক মামলাও দেওয়া হয়। যদিও আগে বিএনপি ক্ষমতায় থাকতে খালেদা জি আমার বিরুদ্ধে প্রায় 1 ডজন মামলা দেয়, আর তা সেই এই এমার্জেন্সি সরকারের মামলা। সেই সময় আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তোলে এবং আন্তর্জাতিক চাপে আমাকে মুক্তি দিতে বাধ্য হয়। কারণ আমাকে যখন আসতে বাধা দিয়েছিল বিদেশ থেকে, এপ্রিল মাসের 9 তারিখে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, খুনের মামলা, এবং আমার উপর ওয়ারেন্ট জারি করা হয়। একরকম জোর করে আমি দেশে ফিরে আসি, কিন্তু সমস্ত এয়ারলাইন্সকে বলে দেওয়া হয়েছিল যেন আমাকে কেউ মানে বোর্ডিং না দেয়, আমি যেন বা আমাকে কেউ কোনো প্লেন নিয়ে আসলে তাকে বাংলাদেশে নামতে দেবে না। আমি আন্তর্জাতিক জনমত সৃষ্টি করে একরকম জোর করে আমি দেশে ফিরে আসি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। মাননীয় নেত্রীর ইন্টারনেট সমস্যা হচ্ছিল, তিনি বলছিলেন, তিনি আমাদের সাথেই আছেন। আপনারা আমাদের সাথে থাকুন। মাননীয় নেত্রী, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। মার- দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আর
ইন্টারনেট সমস্যার কারণে আমাদের মাননীয় নেত্রী মনে হয় নতুন করে তিনি যুক্ত হচ্ছেন। আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মাননীয় নেত্রীর ইন্টারনেট সমস্যা হচ্ছে, তিনি আবার আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, যে মাননীয় নেত্রী যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবার নতুন করে। ওনার ইন্টারনেট সমস্যা হচ্ছিল, যেটা উনি বলেছিলেন। তারপর আবার উনি ইন্টারনেট সমস্যার কারণে আমাদের থেকে সংযোগ আমরা হারিয়ে ফেলেছি। তিনি কিছুক্ষণের মধ্যে যে কোনো সময় আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
জি 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 প্রিয় দর্শক, মাননীয় নেত্রী আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন। ওই ইন্টারনেট সমস্যার কারণে তিনি আমাদের থেকে সংযোগ হারিয়ে ফেলেছিলেন। প্রিয় নেত্রী আমাদের সঙ্গে আছেন, তিনি এখন আবার ওনার অসমাপ্ত বক্তব্য শুরু করবেন। মাননীয় নেত্রী। শুরু হচ্ছে। জি আমার সাথে প্রবাসী প্রায় 100 ভাই বোন তারা বাংলাদেশে আসে, যদিও আসার পরে তাদেরকেও গ্রেপ্তার করা হয়, এরপর আমাকেও গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে অনেক মামলাও দেওয়া হয়। খালেদা জিয়ার আমলে আমাকে প্রায় বা 1 ডজনের মতো 12টার উপরে মামলা দিয়েছিল এবং কেয়ারটেকার এসে আরো প্রায় 5-6টা মামলা দিয়ে প্রতিদিনই হয়রানি করতে থাকে। যা হোক, সে সময় একটা আন্দোলন গড়ে ওঠে। ঢাকা সিটি আওয়ামী লীগ মাত্র 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেয়। আর আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাকে বাধা দিয়েছিল, অথচ আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, মার্ডার কেস দেয়, আমি দেশে আসতে চাইলে বাধা দেয়। এটা আন্তর্জাতিক পর্যায়ে আমি তুলে ধরি এবং যার ফলে আহ, বাধ্য হয় আমাকে আসতে দিতে। কিন্তু আসার আগে অনেক থ্রেট ছিল। যাই হোক, আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের প্রতি, শুভানুধ্যায়ীদের প্রতি। তাদের সমর্থনে আমি ফিরে আসি। ফিরে আসার পরে যদিও কারাগারে বন্দি করে, এরপর 2008 সালের 11ই জুন আমরা মুক্তি পাই। আজকে সেই দিবসটি আমার স্মরণ করি আমি সকলকে। আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। 1975 সালে 15ই আগস্ট, ওই দিনটি আমাদের জন্য সব থেকে একটি কালো অধ্যায়। যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমি হারিয়েছি আমার মাকে, আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার 3 ভাই, সকলেই আমার ছোট। ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং কামাল জামানের নবপরিণীতা পুত্র সুলতানা কামাল ও রোজি জামাল। আমার ছোট ভাইটি বয়স মাত্র 10 বছরের ছিল, রাসেল। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা এবং পঙ্গু ছিলেন, শেখ আবু নাসের সহ। প্রত্যেকটা আমার বাড়িতে যারা ছিলেন সবাইকে নির্মমভাবে হত্যা করেন। এখানেই তারা ক্ষান্ত হয়নি। শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুর রাজ সানিয়াবাদ এবং আব্দুর রব সানিয়াবাদের 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র শহীদ সানিয়াবাদ এবং ভাগ্নে রেন্টু সহ 3টি বাড়িতে একই সাথে আক্রমণ করে এবং সকলকে হত্যা করে। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নভেম্বর মাসের 3 তারিখে, 2 তারিখ বিগত রাত্রে, 3 তারিখে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। ছোট বোন রেহানা, আমি তখন বিদেশের মাটিতে ছিলাম, আমাদের দেশে আসতে দেয়নি, রিফিউজি হিসেবে বিদেশেই থাকতে হয়েছিল। 6 বছর দেশে আসতে পারিনি। 81 সালে আওয়ামী লীগ যখন জাতীয় কনফারেন্সে আমাকে আমার অবর্তমানে সভাপতি নির্বাচিত করে, আমি আওয়ামী লীগের নেতাদের আহ্বানে এবং দেশের জনগণের কথা চিন্তা করে আমার ছেলে মেয়ে, 8 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, তাদের স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করে আমি দেশের মানুষের মাঝে ফিরে এসেছিলাম একটা লক্ষ্য নিয়ে, যে আদর্শ নিয়ে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, যে আদর্শ নিয়ে জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। সেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, যা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছিল স্বপ্ন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য সামনে নিয়ে আমি দেশে ফিরে আসি। 21 বছর পর 96 সালে সরকার গঠন করি। বাংলাদেশের জন্য আমাদের আওয়ামী লীগ সময়টা ছিল সব থেকে একটা উন্নত সময়, স্বর্ণযুগ। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, বিদ্যুৎ উৎপাদন, সাক্ষরতার হার বৃদ্ধি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দেওয়া, গ্রাম বাংলার প্রতিটি ঘর যেন
উন্নত হতে পারে, সবাই দারিদ্র্যমুক্ত হতে পারে, তার জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প সহ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিভিন্ন ভাতা, বিনামূল্যে বই বিতরণ এবং বৃত্তি উপবৃত্তি ব্যাপকভাবে দিয়ে এদেশের মানুষকে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রজেক্ট আমরা নিই। এক একটা জেলা যাতে নিরক্ষরতা মুক্ত হয় সেটা ব্যবস্থা নিই। বেসরকারি খাত উন্মুক্ত করে দিই। মোবাইল ফোন আমরা বিভিন্ন বেসরকারি কোম্পানিকে মোবাইল ফোনের ব্যবসা দিই। এখানে অবশ্য ডক্টর ইউনূসও একটা কথা শোনা যাচ্ছে এখন? জি, এখন শোনা যাচ্ছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, ব্যাপকভাবে আমরা কাজ করি। 2001 সাল গ্যাসের মালিক বাংলাদেশ, কিন্তু সেই গ্যাস বিক্রির একটা চাপ আসে, কারণ আমার সময় আমরা আন্তর্জাতিক টেন্ডার দেই এবং আমেরিকান বিভিন্ন কোম্পানি সহ বিভিন্ন দেশের কোম্পানিকে আমরা গ্যাস ফিল্ড দিই গ্যাস উত্তোলনের জন্য। তো আমেরিকান কোম্পানি তারা গ্যাস বিক্রি করবে, আর আমার কথা ছিল আমি বিদেশে গ্যাস বিক্রি করব না, কারণ আমার দেশের মানুষের চাহিদা মেটাবো। আমার দেশে ফার্টিলাইজার ফ্যাক্টরি, পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন, অনেক কিছু করবার সুযোগ আছে। সেজন্য আমি সেটা রাজি হইনি। যার খেসারত দিতে হয়, আমি 2001-এ ক্ষমতা আসতে পারিনি, আমার আফসোস ছিল না। কিন্তু যখন আমরা ক্ষমতা আসতে পারি, তারপরে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয় আমাদের নেতা কর্মীরা, গ্রেপ্তার, নানা রকম হয়রানি করা হয়। যাক, 2008-এ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর যখন নির্বাচন হয়, সেই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তখন একটা কথা আপনাদের মনে রাখা উচিত, তখন রাষ্ট্রপতি ছিলেন বিএনপির দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন সাহেব, তিনিও বিএনপির পছন্দের লোক ছিলেন। এমনকি সেনাবাহিনীর 9 জন জেনারেল ডিঙিয়ে জেনারেল মঈনকে সেনাপ্রধান করা হয়েছিল। এটা যেহেতু খালেদা জিয়ার ভাইয়ের বন্ধু এবং তাদের খুব বিশ্বস্ত, এবং তাদের অধীনে নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট করেছিল আর বিএনপির জামাত 20 দলীয় ঐক্যজোট। আমরা 59টা সিটে আওয়ামী লীগ নির্বাচন করে, বাকি সিটগুলি আমরা আমাদের জোটের মধ্যে ভাগ করে দেই। এই 59টা সিটের ভিতরে আওয়ামী লীগ সেই নির্বাচনে 233টা সিট, আমরা 30টা সিট এবং নির্বাচন আরো 3টা, 233টা সিট আমরা জয়লাভ করি। এবং আমাদের ভোটের পার্সেন্টেজ ছিল 48%। আর বিএনপি 20 দলীয় জোট, তারা 32% ভোট পেয়ে মাত্র 29টা সিটে জয়লাভ করে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আশু করণীয় মধ্য স্থায়ী কিছু প্রোগ্রাম এবং আমরা বাংলাদেশকে 2021 সালের মধ্যে একটা ধাপে উন্নীত করবার জন্য আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি। অর্থাৎ 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ যেন আর্থসামাজিক উন্নয়নে একটি ধাপ উন্নীত হতে পারে। এবং আজকে আপনারা দেখেছেন যে আমরা সেখানে কিন্তু ব্যাপক সাফল্য অর্জন করি। বাংলাদেশ কখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে এটা বোধহয় কেউ ভাবতেও পারেনি। কিন্তু 96 সালে সরকার গঠন করার পর 98 সালে বাংলাদেশে আমরা ব্যাপকভাবে খাদ্য উৎপাদন করি, কারণ 98 বন্যার পরে আমাদের গৃহীত ব্যবস্থার ফলে বাংলাদেশে আমাদের চাহিদা থেকেও বেশি খাদ্য আমরা উৎপাদন করি এবং বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ঘোষণা দিই। যদিও আমি যখন 96 সালে সরকার গঠন করি 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। 2001 সালে যখন আমরা আমাদের সময়টা শেষ হয়, তখন খাদ্য মজুদ রেখে আসি 26 লক্ষ মেট্রিক টন। 2009 সালে সরকার গঠন করে দেখি আবার খাদ্যের ঘাটতি দেশ, বিদ্যুৎ উৎপাদন আবার কমে গেছে, মানুষের মাথাপিছু আয় কমে যায়, জিডিপি কমে যায়। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই বাংলাদেশ
এই 2023 সালেই আমাদের মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করি প্রায় $2,793 এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 7.25% উন্নীত করতে সক্ষম হই। তাছাড়া বাংলাদেশের মানুষের যে পিপিপি অর্থাৎ মাথা পিছু আয়ের যে গ্রস প্রোগ্রাম, তাতে 5 গুণ আমরা বৃদ্ধি করেছিলাম। মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখি, যদিও আপনারা জানেন যে কোভিড-19 মোকাবেলা করতে হয় এবং সেই সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তাতে অনেক উন্নত দেশেরই জিডিপি কমে যায়, মূল্যস্ফীতি বেড়ে যায়, কিন্তু আমরা আমাদের জিডিপিকে ধরে রাখতে সক্ষম হই। আর আমাদের মূল্যস্ফীতিও আমরা সিঙ্গেল ডিজিটে রাখতে সক্ষম হই। বাজেটের আকার 2009 সালে যখন সরকার গঠন করি মাত্র 48,000 কোটি টাকার বাজেট ছিল। 2024 সালে আমরা যে বাজেট দিয়েছিলাম 7,97,000 কোটি টাকার বাজেট আমরা দিতে সক্ষম হয়েছিলাম, এবং যেখানে জিডিপির আকার ছিল মাত্র 4,15,072 কোটি টাকা, সেখানে আমরা প্রায় 50,31 লক্ষ কোটি টাকা আমরা অর্থাৎ 12 গুণ বৃদ্ধি করি আমাদের জিডিপির আকার, যেটা অনেকের কাছে বিস্ময়। বাংলাদেশ সারা বিশ্বের কাছে অর্থনৈতিক উন্নয়নের একটা বিস্ময় ছিল, উন্নয়নের রোল মডেল ছিল, কারণ আমাদের দেশ তখন সারা বিশ্বে 35তম অর্থনীতির দেশ, অর্থাৎ 29 ধাপ আমরা উন্নীত করতে সক্ষম হই, এবং বার্ষিক যে উন্নয়ন কর্মসূচি সেটাও আমরা বৃদ্ধি করেছিলাম। প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি আমাদের বার্ষিক উন্নয়নের কর্মসূচি আমরা বাস্তবায়ন করা শুরু করি। আমাদের রিজার্ভ আমরা কোভিডের সময় অনেক বেড়ে গিয়েছিল, তারপরে যখন আমি 2024 সালের এই জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের 26 লক্ষ বিলিয়ন ডলার, সেখানে কিন্তু 26 বিলিয়ন ডলার আমাদের মানে রিজার্ভ আমরা রেখে এসেছিলাম। বাংলাদেশ সার্বিকভাবে অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে যায়। আমাদের দেশের মানুষের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে সক্ষম হই, এবং খাদ্যে উৎপাদন বৃদ্ধি আমরা ব্যাপকভাবে করেছিলাম, যাতে মানুষের কোনো রকম যেন খাদ্য ঘাটতি না হয়। দানাদার শস্যের উৎপাদন যা ছিল, যেমন বিএনপির আমলে 2006 সালে মাত্র 1,80,00,000 মেট্রিক টন, সেটা আমরা 4 গুণ বৃদ্ধি করি, অর্থাৎ 4,92,16,000 মেট্রিক টনে উন্নীত করেছি। সেই সাথে সাথে মাছের উৎপাদন, চা, লবণ, পোলট্রি, দুধ, মাংস সবকিছু উৎপাদনই কিন্তু আমরা বৃদ্ধি করি। যেমন গবাদি পশু উৎপাদন আমরা 2 গুণ বৃদ্ধি করি, এমনকি ইলিশ মাছও আহরণ করা, সেটাও আমরা, যেমন বিএনপির আমলে মাত্র 1,81,000 টন করা হতো, আমরা সেখানে 6,71,000 মেট্রিক টনে উন্নীত করি। পোলট্রি উৎপাদন আমরা 4 গুণ বৃদ্ধি করি, মাত্র যেমন 18,06,22,000 পোলট্রি উৎপাদন হতো, সেখানে 52,79,19,000 আমরা উন্নীত করেছি। এইভাবে দুধ, মাংস, ডিম প্রতিটি জিনিস উৎপাদনে আমরা বৃদ্ধি করি, যাতে মানুষের খাদ্য না পুষ্টি চাহিদা সেটাও যদি পূরণ হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। কৃষিতে আমরা ব্যাপক হারে ভর্তুকি দেওয়া শুরু করি, যেখানে বিএনপির আমলে 2006 সালে মাত্র 1,170 কোটি টাকা দেওয়া হতো, সেখানে আমরা 26,055 কোটি টাকা ভর্তুকি দিচ্ছিলাম। প্রত্যেকটা সারের দাম আমরা কমিয়ে দিই, কৃষককে উপকরণ কার্ড দিই, কৃষকের জন্য আমরা 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিই, এবং প্রায় 1,07,00,000 কৃষক কিষানি তারা ব্যাংকের অ্যাকাউন্ট খোলে। 2 কোটি কৃষক আমাদের কাছ থেকে উপকরণ কার্ড পায়, আমরা তাদের ভর্তুকি টাকা সরাসরি তাদের হাতে পৌঁছে দিই। ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই এবং উপবৃত্তি দেওয়া হয়, প্রাইমারি শিক্ষার্থীদের টাকা মায়ের হাতে সরাসরি আমরা পৌঁছে দিই। বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, এবং মোট জনগোষ্ঠীর ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 80% উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করা শুরু করে। আর মোবাইল ফোনের সিম ব্যবহার হতো প্রায় 18 কোটি 86,40,000, অর্থাৎ 10 গুণ বৃদ্ধি পায়, এবং ডিজিটাল সেবা মানুষ পেতে শুরু করে প্রায় 3,200টা
ডিজিটাল সেবা জনগণের দূর করে আমরা পৌঁছে দিই। অর্থাৎ অনলাইনে বিল পেমেন্ট করা, ট্যাক্স দেওয়া থেকে শুরু করে সবকিছু অনলাইনে যাতে করতে পারে, এমনকি সকলের বেতন ভাতা, অবসর ভাতা সবই কিন্তু অনলাইনে পাওয়া শুরু করে, সেই ব্যবস্থাটা আমরা করে দিই। কোভিডের সময় মানুষের যে আর্থিক সাহায্য, সেই সাহায্যটা আমরা এই অনলাইনে G2P, গভর্নমেন্ট থেকে পিপল, এইভাবে আমরা প্রায় 50 লক্ষ মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে। তাছাড়া সমাজের সকল স্তরের, মানে একেবারে ইমাম মসজিদ থেকে শুরু করে সকল স্তরের মানুষের কাছে আমরা আর্থিক সহায়তা পৌঁছে দিই। এমনকি যারা যন্ত্রসঙ্গীত শিল্পী, রিক্সার পিছনে যারা পেন্টিং করে, সেই পেন্টিং যারা, তাদের সহ সমাজের সকল স্তরের মানুষের আমরা আর্থিক সহায়তা দিই। ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা করে দিই। গার্মেন্টস শিল্প সহ গার্মেন্টস শিল্প কারখানা সহ কোনো ইন্ডাস্ট্রি যাতে বন্ধ না হয়, ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা আমরা দিয়েছি। যেমন তাদেরকে আমরা মাত্র 4% সুদে ইন্টারেস্টে আমরা টাকা দিই, বাকি 5%টা আমরা ভর্তুকি হিসেবে দিয়ে তাদের ব্যবসা যাতে চালিয়ে রাখতে পারে সেই ব্যবস্থা করে দিই। গার্মেন্টস শ্রমিকদের মজুরি সরাসরি প্রত্যেক মাননীয় নেত্রী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। না, এখন শোনা যাচ্ছে? জি 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 নেত্রী, শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা খুব ডিস্টার্ব করছে আজকে ইন্টারনেট। যাই হোক, মানে গার্মেন্টস এর প্রত্যেকটা শ্রমিকের বেতন মজুরির টাকা সরাসরি তাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং আপনারা জানেন যে 2015 সাল থেকে সকলের বেতন ভাতা আমরা কয়েক গুণ বৃদ্ধি করি। এবং শ্রমিকদের বেতন, বিশেষ করে আমি যখন সরকার গঠন করি, তাতে মাত্র 1600 টাকা থেকে আমরা 12,000 টাকা পর্যন্ত তাদের বেতন ভাতা, সেই সাথে টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, বিভিন্ন ভাতা ব্যবস্থা করি। চা শ্রমিক থেকে শুরু করে সকল শ্রেণীর শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায়, সেটা আমরা নিশ্চিত করেছি। ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর বাড়ি তৈরি করে দেওয়া, 2 কাঠা জমি এবং একটি সেমি এভাবে আমরা মানুষের পাশে দাঁড়াই। আমাদের কোনো মানুষের একটা মানুষের যখন ঘর বাড়ি কিছু ছিল, অর্থাৎ আমাদের লক্ষ্য ছিল যে দেশের মানুষ যেন কোনো রকম কষ্ট, তাদের জীবন মান যাতে উন্নত। অর্থনৈতিকভাবে বাংলাদেশ যে শক্তিশালী দেশ তখন, এটা কিন্তু বিশ্বের প্রত্যেকটা প্রতিষ্ঠান সকলে কিন্তু এটা স্বীকার করেছে। IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, গোল্ডম্যান স্যাক্স বলেন, সারা বিশ্বব্যাপী বাংলাদেশ যথেষ্ট প্রশংসিত হয় বাংলাদেশের এই উন্নয়ন দেখে। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশে যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ, সারা বিশ্বব্যাপী যখন জঙ্গিবাদ আর সন্ত্রাসের তাণ্ডব চলছে,
বাংলাদেশে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই, এবং এটা আমরা কি জনমতকে সঙ্গে নিয়ে। এবং একটা ঘটনা ঘটেছিল হলি আর্টিজানে, আমরা সেখানেও তাদেরকে গ্রেপ্তার করা কারেন্টে দেখায় আর ঝামেলা বাধায়। হলি আর্টিজানের একটা ঘটনা ঘটে, এরপরে ঘটে যা সব শুরুতেই আপনারা জানেন যে সরকার গঠন করার পরপরই পিডিআরে সেখানে বিদ্রোহ দেখা দেয়। সেই বিদ্রোহ আমরা দমন করতে সক্ষম হই, এবং যারা আমাদের সেনা অফিসারদের হত্যা করেছিল সমস্ত হত্যাকারী বিচার আমরা করি এবং তাদের শাস্তি দেই। 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল 2004 সালে, তাদেরকেও বিচার করা হয়। সবচেয়ে বড় কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী যাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল যে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, আমরা সেই হত্যাকারীদের বিচার করি, যুদ্ধ অপরাধীদের বিচার করি, যারা 1971 সালে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মা বোনদের ধরে নিয়ে সেনা ক্যাম্পে পাঠিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, পাশবিক নির্যাতন বছর পর বছর চলে। অনেক মেয়ে প্রেগনেন্ট ছিল, অনেক মেয়ে অসুস্থ ছিল, অনেক মেয়ে শরীর ক্ষতবিক্ষত ছিল। তাদের চিকিৎসা সেবা, তাদের সামাজিকভাবে পুনর্বাসন করা হয়। আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা সবই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। যুদ্ধে বিজয়ের পর জাতির পিতা তো মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। এরই মধ্যে সমস্ত এই পুনর্বাসন পুনর্গঠনের কাজ করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ করে যান। আর আওয়ামী লীগ 2009 সাল থেকে 2024 সালের মধ্যে এই বাংলাদেশকে 2021 সালের মধ্যে এই বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই, যেটা আসলে সারা বিশ্বে অনেকের কাছে উন্নয়নের বিস্ময় ছিল। তার কারণ হচ্ছে এত অল্প সময়ের মধ্যে আমাদের তো তেমন কোনো সম্পদও ছিল না, কিন্তু জনগণই আমাদের সম্পদ। সুন্দরভাবে করতে পারে। কম্পিউটার ট্রেনিং, কারিগরি শিক্ষার ব্যবস্থা, নার্সদের জন্য তাদের একটা গ্রেড উপরে তুলে দিয়ে তাদের মানে গ্রাজুয়েট নার্স, সেই সাথে ডিপ্লোমা নার্স, আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরে প্রতিটি ক্ষেত্রে আমরা কাজ করি। আমাদের স্বাস্থ্য সেবার জন্য প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি নির্মাণ করে দিই। এর পরবর্তীতে সারা বাংলাদেশে 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছিল, প্রত্যেক বিভাগে একটা করে করব সেটা প্ল্যান ছিল। মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া হয়। তাছাড়া যেমন আই ইনস্টিটিউট চোখের চিকিৎসার জন্য, ইএনটি ইনস্টিটিউট, কিডনি, নিউরো, ক্যান্সার, হার্ট, বার্ন, নানা ধরনের ইনস্টিটিউট করে আমরা আমরা আধুনিক হাসপাতাল নির্মাণ করা থেকে শুরু করে সব প্রকার ব্যবস্থা নিয়েছিলাম বাংলাদেশে, যাতে আমাদের দেশের মানুষ এই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেইভাবে আমরা ব্যবস্থা করি। অর্থাৎ বাংলাদেশের জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা আমরা করে দিই। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দৌড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং বিনামূল্যে 30 প্রকার ঔষধ দেওয়া। সব থেকে বেশি লাভবান ছিল আমাদের মা বোনেরা। মিডওয়াইফারি ট্রেনিং দেওয়া এবং তাদের সেবা, মাতৃত্বকালীন সেবা, মাতৃত্বকালীন ভাতা, মাতৃ দুগ্ধ দানকারী মায়ের ভাতার ব্যবস্থা, এবং সামাজিক নিরাপত্তা 116টা কর্মসূচি প্রজেক্ট আমরা বাস্তবায়ন করি। তাছাড়া 100 দিনের কর্মসূচির মাধ্যমে সেবা দেওয়া, নানাভাবে দারিদ্র বিমোচনে কাজ করে যাই। যখন আমি শুনি
যে আমাদের অর্থনীতি নাকি একেবারে ধ্বংস ছিল, অর্থনীতি বলে কিছুই ছিল না। সে বলেন যে অবৈধভাবে একেবারে জঙ্গি হাত সাথে নিয়ে যে ক্ষমতাটা দখল করেছে, তার কাছে আমাদের সেই গল্প শুনতে হয়। এতে দুর্ভাগ্যের আর কি হতে পারে আপনারা বলেন? এখানে নিজের কোনো জনগণ ব্যাংক ছিল না, কখনো জনগণ এবং সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে দেশে বিদেশে যেখানে যাক একই একই বয়ান দেয়, অর্থনীতি নাকি একেবারে ধ্বংসপ্রাপ্ত ছিল। এই 10 মাস হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় দখল করার পর থেকে মনে হচ্ছিল প্রতিহিংসা চরিত্র করার জন্য অথবা শুধু দেশের সম্পদ লুটে খাওয়ার জন্যই যেন সে ক্ষমতায় এসেছে। তার অবদান বাংলাদেশ কিছু মানে রিসেট বাটনের টিপ দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস বিকৃত করা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা। প্রিয় দর্শক, মাননীয় নেত্রীর ইন্টারনেট সমস্যা জনিত কারণে তিনি এই মাঝে মধ্যেই আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তিনি এখনই আবার আমাদের সাথে যুক্ত হবেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা দুঃখিত এই সমস্যার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মাননীয় নেত্রী এক্ষুনি আবার আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি তার অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করবেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। মাননীয় নেত্রী যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন। ওখানে ওনার ইন্টারনেট সমস্যা হচ্ছিল, যেটা তিনি বলছিলেন। আমরা অপেক্ষায় আছি, যে কোনো মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং ওনার অসম্পৃক্ত বক্তব্য সম্পন্ন করবেন। হুম। প্রিয় দর্শক, আমাদের মাননীয় নেত্রী আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি এখন আবার, শ্রদ্ধেয় নেত্রী, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, মাননীয় নেত্রী। হ্যালো, জি জি শোনা জি যাচ্ছে? জি, মাননীয় নেত্রী, শোনা যাচ্ছে। জি। হুম। আচ্ছা, আমি যে কথা বলছিলাম যে আমাদের অর্থনীতি এত শক্তিশালী আমি রেখে এসেছিলাম, এত উন্নত রেখে এসেছিলাম, কিন্তু আজকে যে জঙ্গিদের উপর নির্ভর করে, জঙ্গি ক্ষমতায় এসে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে, অর্থনীতির আগে কিছুই ছিল না, একেবারে ধ্বংসপ্রাপ্ত ছিল। তা আমার প্রশ্ন, যে ধ্বংসপ্রাপ্ত ছিল না
আমার যেটা সন্দেহ যে ইউনূস নিজেই আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, কারণ জঙ্গিদের উপর নির্ভর করে যারা সরকার ক্ষমতায় আসে তাদের তো একটা প্রচেষ্টাই থাকে দেশকে ধ্বংস করা। নইলে শুরু থেকেই একই কথা বলে বেড়াচ্ছে যে অর্থনীতি নাকি একেবারে ধ্বংসপ্রাপ্ত ছিল। তা আমার প্রশ্ন যে এই 8 মাস 9 মাসে সে কোন অর্থনীতির ভালো কাজটা করেছে এ পর্যন্ত যে আমাদের উপরে দোষারোপ করে? জিডিপি কমিয়ে সেই 6.7 ভাগ থেকে নেমে এনেছে 3 ভাগে। মাথাপিছু আয়ের কোনো হিসাবই দিচ্ছে না যে কত কমেছে। আজকে একজন রিক্সাওয়ালাও কেঁদে মরে, দিনমজুর কেঁদে বলে, একজন কৃষি শ্রমিক কেঁদে মরে যে দিন শেষে যা কামাই করে তার পরিবার নিয়ে চলতে পারে না। অথচ আওয়ামী লীগ আমলে তো সেটা ছিল না। যা কামাই করতো তা নিয়ে খেয়ে পড়েও তার হাতে টাকা পয়সা থাকতো জীবন জীবিকার জন্য। এবং তিনি নাকি সবকিছু রিসেট করে দিয়েছেন, মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা। কিভাবে অবমাননা করেছে! বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভেঙে এবং বুলডোজার দিয়ে সেটা ভেঙে দেওয়া হলো। মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ভেঙে দেওয়া হলো। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা। আর আজকে যারা স্বাধীনতা বিরোধী, সেই আলবদর রাজাকার আল শামস পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে থেকে যারা এদেশের মা বোনদেরকে পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, লুটপাট করেছিল, সেই হানাদার বাহিনীর দোসর যারা, সেই যুদ্ধাপরাধীদের বিচারও জাতির পিতা শুরু করেছিলেন, যাদেরকে জিয়াউর রহমান মুক্ত করে দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়, মন্ত্রী এমপি বানায়। আজকে তাদেরকে নিয়ে ইউনূসের যাত্রা শুরু। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে 1949 সালে। আজকে কোন মুখে কোন সাহসে ডক্টর ইউনূস বলে যে আওয়ামী লীগ বলে কিছুই নাকি নাই, আওয়ামী লীগের দল নাই? 1,37,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। 5 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মানে গ্রেপ্তারি পরোয়ানা মামলা, এবং না হলেও প্রায় 8-10 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে মানে অজ্ঞাতনামা দিয়ে প্রায় লক্ষ লক্ষ নেতা কর্মীকে হয়রানি। প্রায় 1 কোটি স্থাপনা, মানুষ আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ইন্ডাস্ট্রি, কোনো কিছু নেই, সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে নিঃস্ব করে দিয়েছে। এবং অজ্ঞাতনামার নাম দেওয়ার ফলে কি হচ্ছে? যে কোনো একজনকে ধরেই চাঁদাবাজি। আওয়ামী লীগের আমলে নাকি দুর্নীতি ব্যাপকভাবে ছিল, এখন নাকি কোনো দুর্নীতি নাই। ইউনূস নিজেই তো দুর্নীতিবাজ। ক্ষমতায় আসতে না আসতেই তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল, 5টা দুর্নীতি দমন কমিশন করেছিল, সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে। ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, 666 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, সেটাও প্রত্যাহার করেছে। একই সাথে আরো যত দুর্নীতিবাজ, এমনকি আমেরিকান FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে তার মামলাও প্রত্যাহার, সমস্ত মামলা প্রত্যাহার। যত খুনি, জঙ্গি, সন্ত্রাসী কারাগারে বন্দী, তাদের সবার মামলা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে। আর আমাদের যারা স্বাধীনতা সপক্ষ, যারা দেশকে আমরা এতদিন কষ্ট করে সংগ্রাম করে দেশ চালিয়ে দেশের ভাবমূর্তি বিশ্বব্যাপী উজ্জ্বল করেছি, অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছি, আর্থিক সক্ষমতা মানুষের যখন উন্নীত করেছি, দারিদ্র্যের হার আমরা 18.7 ভাগে নামিয়ে এনেছি। আজকে সেই দারিদ্র্যের ভাগ প্রায় 20-25-30 ভাগে কাছাকাছি নিয়ে গেছে সে। হত দরিদ্র যা 5.6 ভাগে নামিয়ে এনেছিলাম, তা আজকে প্রায় 10 ভাগের উপরে তুলে ফেলেছে। মানুষ এখন একবেলা খেতে পায় না, ফসল উৎপাদন কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। বলেছিল ইউনূস ক্ষমতা এসে এই সমস্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে, তারা নাকি মিয়ানমারে নিজের মাটিতে যে ঈদ করবে। ফেরত পাঠানো তো দূরের কথা, সে তো বলে একটা করে আর একটা। আরো 1.5 লক্ষ রোহিঙ্গা দেশে ঢুকেছে। আমাদের করিডোর মানে দেশ বিক্রি করা, সমুদ্র বিক্রি করা এবং সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করা, এটাই তার লক্ষ্য। সেটা প্রায় বেচেই দিয়েছে। ওই বিক্রি করার মুচলেখা দিয়েই তো ক্ষমতায় আসতে পেরেছে, এটা হলো বাস্তবতা। কিন্তু সে যেটা বলে আপনারা দেখবেন মিথ্যা কথার ফুলঝুরি। মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বাড়ির ধার দিয়েও সে হাঁটতে জানে না। প্রত্যেকটা ইনস্টিটিউশন আমার হাতে করা, যেটা আমি আগে বললাম যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু।
প্রতি জেলায় ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া, মেডিকেল কলেজ করে দেওয়া, 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেওয়া, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে ডিজিটাল সেন্টার করে দেওয়া, কমিউনিটি ক্লিনিক, সব কিছু যেটা করা হয়েছে, মোবাইল ফোন সকলের হাতে হাতে, ব্যাপক হারে বেসরকারি খাতে ব্যাংক করে দিয়েছি, বিমা করে দিয়েছি, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, ট্রেনিং দেওয়া। আজকে আমরা যে হাইটেক পার্ক থেকে শুরু করে যে কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার যা যা করে দিয়েছি, ফলে মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা স্টার্ট আপ প্রোগ্রামের জন্য যারা তরুণ সমাজ 100 কোটি টাকার আলাদা বরাদ্দ রেখেছি বাজেটে। ইয়াং বাংলা এবং স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে তরুণ সমাজকে কর্মসংস্থান ব্যবস্থা, কর্মসংস্থান ব্যাংক নামে একটা স্পেশাল ব্যাংক করে দিয়েছি। বিনা জামানতে তরুণ সমাজ যে কোনো ভাবে এককভাবে 2 লক্ষ টাকা বিনা জামানতে নিতে পারে। বর্গা চাষীদের বিনা জামানতে আমরা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, যেন কৃষক চাষবাস করতে পারে ঠিক মতো। বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে কৃষককে, যেন সেচটা দিতে পারে। আজকে প্রত্যেকটা সেচ ডিপ টিউবওয়েল গুলি বিএনপি জামাত তাদের মাস্তানদের হাতে চলে গেছে, কৃষকের হাতে কিছু নেই। ফসল উৎপাদন তারা করতে পারছে না। 10 বিঘা জমি থাকলে 5 বিঘা করতে পারে, সেচের পানি পায়, 5 বিঘা পায় না। আবার ওই ফসলের আবার ভাগ দিতে হয় ওই মাস্তানদের। ঘরে ঘরে চাঁদাবাজি, ডাকাতি, খুন, এমনকি ঈদের সময় আগে স্রোতের মতো মানুষ গ্রামে যেত, এখন ভয়ে যায় না। কেন? ডাকাতির ভয়ে, চুরির ভয়ে। বিদেশ থেকে লোক আসতো বেড়াতে ঈদের সময়, এখন কেউ আসে না। কেন আসে না? ডাকাতির ভয়। মানুষের জীবনের নিরাপত্তা নাই। কিন্তু এর কোনো জবাব কি ডক্টর ইউনূস দেবে? দিতে পারে না। এমনকি কত বড় মিথ্যে কথা বলে যে 17 বছর নাকি বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি। তাহলে 2008 সালে নির্বাচন হয়নি। সেই নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপকভাবে ভোট পেয়েছিল, সিট পেয়েছিল। যে পরিমাণের আমাদের ভোটের পার্সেন্টেজ, ওই জায়গায় পৌঁছাতে এমন কোনো দল এখনো তৈরি হয়নি। আমাদের নামে তো, আমার নামে বিশেষ করে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে, মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, আমি তো বাবা মা ভাই সব হারিয়েছি, তারপর নিজের সন্তানদেরকে, বোনকে স্নেহ বঞ্চিত করে বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসেছি তাদের ভাগ্য করে দেওয়ার জন্য। একবার চিন্তা করে দেখেন তো, সেই 96 সালের আগের বাংলাদেশ, বা অত দূরে যাওয়া লাগবে না, 2001 থেকে 2008 পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কি ছিল, আর 2009 থেকে 2024 এই বাংলাদেশ কি বদলে যাওয়া বাংলাদেশ না? আমি জানি এই 15 বছর 7 মাস হয়তো যার জন্ম হয়েছে, হয়তো তার বয়স 15 বছর, সে হয়তো কিছুই বোঝে নাই, দেখে নাই। বা যে 5 বছরের ছিল 2009, 20 বছর বা 21 বছর বয়স, তারও হয়তো ওটা জানার কথা না, কারণ জন্মেই তো সে হাতে মোবাইল দেখছে, মোবাইল ফোন টেলিভিশন সবই পাচ্ছে। আগে কি তা ছিল? এই ঢাকা শহরে তো বিদ্যুতের হাহাকার, পানির হাহাকার। সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা সুপেয় পানির ব্যবস্থা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে, যেমন নিরাপদ পানীয় জল তারা পায়। স্যানিটারি ল্যাট্রিন, 58% মানুষ এই স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে। পানি তো আমরা প্রায় 100% ব্যবস্থা করে দিয়েছি। গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা প্রত্যেকটার উন্নতি করে দিয়েছি। নতুন নতুন বিল্ডিং, মেয়েদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা স্কুলে। কোন কাজটা করিনি? রাস্তা ঘাট, পুল, ব্রিজ, অবকাঠামো উন্নয়ন, যেখানে হাত দেবেন সেখানে কিন্তু আমি আছি। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আপনি স্বাস্থ্য সেবায় বলেন, কৃষি উন্নয়নে বলেন, শিক্ষায় বলেন, সার্বিক অবকাঠামো উন্নয়ন, বাসস্থান, যারা গরিব, একটা ঘর বাড়ি ছিল না, ঠিকানা ছিল না। এমনকি 91 সালে ঘূর্ণিঝড়, যখন খালেদা জিয়া প্রাইম মিনিস্টার, সেই ঘূর্ণিঝড়ে যারা ঘর বাড়ি হারা, সেই উদ্বাস্তু, আমি তাদেরকে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি। আমাদের হরিজন দলিত শ্রেণী, তাদের জন্য ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি, তাদের নাম পরিচ্ছন্ন কর্মী দিয়েছি। বস্তিবাসী, তাদেরও ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে থাকার ব্যবস্থা। একজন রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে কিন্তু সে ফ্ল্যাটে উঠে থাকে। আমরা কেবল 300 পরিবার তুলেছিলাম,
লক্ষ্য ছিল প্রত্যেকটা মানুষকে করে দেব। ওই বস্তির মতো অস্বাস্থ্যকর জায়গায় থাকবে না। বস্তিতে যে ভাড়া দিয়ে থাকে সেই ভাড়াই থাকবে, কিন্তু উন্নত মানের জীবন যাপন করবে। শুধু বড় লোকরা ধনীরা ফ্ল্যাটে থাকবে তা না, আমার গরিব কৃষকরা, শ্রমিক অথবা আমার রিক্সাওয়ালা, তারাও থাকবে ফ্ল্যাটে। আমি সেই ব্যবস্থাটাই করে দিচ্ছিলাম। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। 58টা জেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ভূমিহীন মুক্ত, গৃহহীন মুক্ত। প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি আছে, ঠিকানা আছে। আর মাত্র কয়েকটা জেলা বাকি ছিল। 22,000 ঘর নির্মাণ এবং জীবন জীবিকার ব্যবস্থা করলে সারা বাংলাদেশকে আমরা বলতে পারতাম যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন নাই, একটি পরিবারও না। প্রত্যেক পরিবারের একটা ঠিকানা আছে। আমরা সেইভাবে পরিকল্পিতভাবে দেশে উন্নতি করেছি। তো এই উন্নতি বোধহয় ডক্টর ইউনূসের চোখে দেখে না। তার চোখটা একটু ভালো করে পরীক্ষা করা উচিত, তার মনেরও পরীক্ষা করা উচিত। কারণ তার মনের দরজা বন্ধ, চোখও অন্ধ। তা নইলে সেগুলি না দেখেও আজকে আন্তর্জাতিক পর্যায়ে যে কথা বলে কিভাবে যে কোনো উন্নতি নাকি করিনি, দেশটাকে শেষ করে দিয়েছি। যাদের কাছে বলে তারাই তো একদিন আমার দেশের উন্নয়নের জন্য তারা প্রশংসা করেছে। এর কথা সে বুঝতে পারে কিনা জানি না। আর ভোটের কথা বলে, বাংলাদেশে এর নির্বাচন কি ছিল একবার চিন্তা করে দেখেন তো। জিয়াউর রহমান যখন প্রথম একাধারে সেনাপ্রধান, তারপর আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে আসে, হ্যাঁ না ভোট করে। নার বাক্স পাওয়াই যায়নি, সব হ্যার বাক্স। 110% উপরে ভোট যখন হয়ে যায়, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে এত পার্সেন্ট আবার ভোট হয় কিভাবে। এরপর তার রাষ্ট্রপতি নির্বাচন আর সংসদ নির্বাচন, এই যে কারচুপি আর ভোট চুরি শুরু হলো 2001, এটা ছিল 81 সাল রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনের কথা তো মনে আছে? আমাদের কামাল হোসেন সাহেব আমরা প্রার্থী করেছিলাম, আর সাত্তার সাহেব। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো থেকে শুরু করে কি না অত্যাচার করেছিল। সেই নির্বাচনও কারচুপি হলো। যার এরশাদ আমলে 86 সালে জাতীয় সংসদ নির্বাচন, 48 ঘন্টা নির্বাচন রেজাল্ট বন্ধ, কারণ আওয়ামী লীগ জিতে গেছে, জিততে দেওয়া যাবে না। 91 সালে যে নির্বাচন, কোনো দলই কিন্তু তখন মেজরিটি পায়নি। তখন যিনি রাষ্ট্রপতি ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব আমাকে ডেকে বলেছিলেন যে জামাত এবং জাতীয় পার্টি আপনাকে সমর্থন করবে, আপনার মেজরিটি হয়ে যায়, আপনি প্রধানমন্ত্রী হন, সরকার গঠন করেন। আমি কিন্তু করিনি। আমি বলেছিলাম যে আমি তো মেজরিটি পাইনি, আমি সরকার গঠন আমি অপারগতা জানিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই, কারণ রাষ্ট্রপতি বললে সেটা ম্যান্ডেটরি। কিন্তু ওনাকে আমি বুঝিয়ে বলেছিলাম যে দেখেন, আমাকে এখন এই অবস্থা সরকার গঠন আমার দরকার নেই, আমি বিরোধী দলেই থাকবো। যখন তখন ক্ষমতার লোভ আমার ছিল না। ক্ষমতা আমার কাছে ছিল জনগণের সেবা করার শক্তি। কিন্তু আমি জানি ওই অবস্থায় সরকার গঠন করলে জনগণের সেবা আমি করতে পারবো না। প্রতিমধ্যে কিন্তু নানা রকম ঝামেলা করবে। যা হোক, 96 সালে আমি সরকার গঠন করি। কারণ 96 সালে 15ই ফেব্রুয়ারি খালেদা জিয়া এক নির্বাচন করেছিল, 3-4% ভোটও পড়েনি, কোনো দল নির্বাচন করেনি। আবার সেই নির্বাচন সে টিকাতে পারেনি। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30শে মার্চ তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। জনগণ তার ভোট চুরির অপরাধে তাকে ক্ষমতা থেকে বিদায় দিয়েছিল, খালেদা জিয়াকে। এরপর 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসে, এবং আওয়ামী লীগ যখন 233টা সিট এককভাবে যেতে মাত্র 259 সিটে নির্বাচন করে এবং 48% ভোট পেয়েছিল। যদি 300 সিটে আমরা নির্বাচন করতাম, আমাদের ভোটের পার্সেন্টেজ আরো বাড়তো। যাক, আমরা শরিকদের দিয়েছিলাম। কিন্তু তারপর থেকে 2014 নির্বাচন, এই নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করে। 2013-তে সেই হেফাজতদের বসিয়ে রেখে সরকার উৎখাতের চক্রান্ত, এরপরে অগ্নিসন্ত্রাস, চলন্ত গাড়িতে আগুন দিয়ে দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করা শুরু করে বিএনপি জামাত, গাছপালা কেটে রাস্তাঘাট কেটে, এমনকি 500টা নির্বাচন অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, প্রিজাইডিং অফিসার মারে, পুলিশ হত্যা করে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করে, জীবন্ত মানুষ হত্যা করে। চেষ্টা করেছিল নির্বাচন বানচাল করতে, কিন্তু পারেনি। জনগণ ভোট দিয়েছে, এবং এই ভোটে ছবি সহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, এগুলো তো আমাদেরই প্রস্তাব। এই সংস্কারগুলি আমরা করেছিলাম যাতে মানুষের ভোট কারচুপি কেউ করতে না পারে। 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে বিএনপি ভোট করার চেষ্টা করেছিল 2006 সালে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল।
সে নির্বাচন বাতিল হয়ে গিয়েছিল এবং রাষ্ট্রপতি বাতিল করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে এমন কোনো অভিযোগ দেখাতে পারে নাই যে নির্বাচনে কোনো রকম অনিয়ম হয়েছে। হ্যাঁ, ইলেকশন করেনি বিএনপি। কেন করেনি? যখন সে 8-এর নির্বাচনেই মাত্র 29টা সিট পায়, খুব স্বাভাবিকভাবে নির্বাচন করতে চায়নি, হারার ভয়। এটা তো বাস্তব কথা। আর তার উপরে ডক্টর ইউনূস 1990 সালে 6,000 টাকা বেতনে এমডি চাকরি পেয়েছিল গ্রামীণ ব্যাংকে, কিন্তু বিশ্বব্যাপী সে রটালো কি গ্রামীণ ব্যাংক নাকি তার নিজের করা। 1 টাকাও কি গ্রামীণ ব্যাংকে সে কখনো বিনিয়োগ করেছে? করেনি। বরং গ্রামীণ ব্যাংকের টাকা চুরি করে খেয়েছে। 96 সালে সরকার আসার পর 98 সালে বন্যার পরে ওই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম যে ব্যাংকটা শক্তিশালী করবে, কারণ মানুষ ক্ষুদ্র ঋণ পাবে এবং সুদের হার কমাবে। সে কথা রাখিনি। আর সে 400 কোটি টাকা কোথায় গেল তাও খবর পাওয়া যায় না। গ্রামীণ ব্যাংকের টাকাও কিন্তু সে কিন্তু মেরে খেয়েছিল, এটা হলো বাস্তব কথা। আমার কাছে এসে ধর্ণা দিয়েছিল একটা টেলিফোন ব্যবসার জন্য, মোবাইল ফোনের ব্যবসার জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি। একটা দিয়েছিলাম, বিএনপি মন্ত্রী জহিউদ্দিন খান পেয়েছিলেন, ওপেন টেন্ডারে করা। ইউনূস সাহেব 3 নম্বরে ছিল, তার অনুরোধে তাকেও আমি দেই। কিন্তু সে টাকাও সেখানকার টাকাও কিন্তু অনেক টাকা পাচার করেছে এবং তার বিরুদ্ধে কিন্তু এই জন্য মামলাও হয়েছে। ট্যাক্স ফাঁকিতে ইউনূস তো চ্যাম্পিয়ন। গ্রামীণ ব্যাংকে যত অনুদানের টাকা এসেছে সেই টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড নামে সেই ফান্ডে রেখে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাংকে 2% সুদে ঋণ নিতে হতো, অথচ টাকা আসতো কিন্তু গ্রামীণ ব্যাংকের নামে। সে টাকা সে মেরে খেয়েছে। নোবেল প্রাইজ গ্রামীণ ব্যাংক পেয়েছে, ইউনূস তার সাথে। 1 টাকাও গ্রামীণ ব্যাংকে রাখে নাই, সব টাকা নিজে আত্মসাৎ করেছে। ট্যাক্স ফাঁকি দেওয়া তো তার চরিত্র। এমনকি লেবারদের টাকা, তার নিজের কোম্পানির লেবার, তাদের ওয়েলফেয়ার ফান্ডে প্রফিটের 5% দিতে হবে, সেটা সে দেয়নি। ডিমান্ড করেছিল বলে লেবারদের চাকরি খায়। তারা মামলা করে, ইউনূস মামলা হেরে যায়। লেবার কোর্টে ইউনূস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। বিশ্বব্যাপী আমি জানি না এরকম যদি হতো, এবং এই আমেরিকার লেবার অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলতো। তো এখন তার কি বলে? লেবার কোর্টে সাজাপ্রাপ্ত একটা আসামি লেবারদের অর্থ আত্মসাৎ করে, আর সেটা আবার কত কায়দা করে। যখন মামলা করে নেগোসিয়েশন করে, একটা ফান্ড রাখে আলাদা অ্যাকাউন্ট করে, কিন্তু সেই ফান্ডের থেকে আবার 25 কোটি টাকা ইউনূস তুলে নিয়ে লেবার লিডার 2 জনকে 3 কোটি টাকা করে ঘুষ দেয়। লেবার যিনি লয়ার তাকেও টাকা ঘুষ দেয়, সেখানে ধরা পড়ে এবং সেই মামলাও কোর্টে ছিল এবং লেবার কোর্টে তার 6 মাসের সাজা হয়। ক্ষমতা এসে আগে সে এই সমস্ত মামলা প্রত্যাহার করে। শুধু প্রত্যাহারই করেনি, তারপর কি করে? ম্যান পাওয়ার ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, একটা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, স্বাস্থ্য হাসপাতালের ব্যবসা, সব ব্যবসা, এবং এমনকি ইন্টারলিংকসের ব্যবসা, সব ব্যবসায়ী সে লুটে নিয়ে বসে আছে। এলএনজির টাকা, বিদ্যুৎ বিলের টাকা, পেট্রোল কেনার টাকা, সবকিছু আমরা রেখে এসেছি। যত বিল প্রতি মাসে পেমেন্ট করার, ইউনূস আগস্ট মাসে সরকার আসার পর একটা বিলও পরিশোধ করেনি। 6-7 মাসের বিল যখন একসাথে জমা হয়ে যায়, সব দোষ নাকি আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ নাকি কোনো বিল দেয়নি, উনি নাকি শোধ দিচ্ছেন। তো উনি তো পেন্ডিং রেখেছেন, সত্যতা দিতেই হবে। আর আমার তো বাজেটের টাকা ধরা ছিল, কেন দেয়নি সে? সে জবাব তো তাকে দিতে হবে, সে কেন দিল না? আওয়ামী লীগ তো কোনোদিন বা বাংলাদেশ কখনো লোনের ডিফল্টার হয়নি। আমাদের যে লোন নেওয়া ছিল জিডিপির মাত্র 37%, IMF এর হিসেবে সেটা যদি 70% পর্যন্ত হয় তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের মাত্র 37% ছিল। 37 থেকে 38 এর মধ্যে আমাদের থাকতো। আমরা বাজেট প্রতি বছরই প্রায় 5 থেকে 10% করে আমরা বাজেট বৃদ্ধি করতাম, কিন্তু এবারে ইউনূস কি করলো? বাজেটের টাকা কমিয়ে ফেললো। কিরকম অর্থনীতিবিদ! আমি 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম, সে সেটা কমিয়ে এখন বাজেট দিল কত? 7,90,000 কোটি টাকা। এবার আমার প্রশ্ন, আমি যে বাজেট দিয়ে এসেছিলাম জুলাই মাসে,
আমার সোশ্যাল সেফটি নেটের যে 416টা আমার কর্মসূচি ছিল, সেগুলি কোথায় গেল? বৃত্তি উপবৃত্তির টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার টাকা, বই ছাপিয়ে দেওয়ার টাকা থেকে শুরু করে সেগুলি গেল কোথায়? চা শ্রমিক থেকে শুরু করে সমতলের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য আলাদা স্পেশাল ফান্ড, একটি টাকা পয়সা তো কাউকে দেয়নি। সমস্ত টাকা তারা আত্মসাৎ করেছে। এমনকি 1 কোটি পরিবার, মূল্যস্ফীতি বেড়ে গেছে, সীমিত আয়ের মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের যাতে কষ্ট না হয়, একেবারে নিম্নবিত্ত যারা, তারা 15 টাকায় চাল কিনতে পারবে। আর যারা একটু নিম্নবিত্ত আর একটু ভালো অবস্থায়, 30 টাকা কেজিতে যাতে চাল কিনতে পারে, ডাল, তেল এবং চিনি, এই আইটেমগুলি যাতে তো কিনতে পারে, তার জন্য আমরা 1 কোটি কার্ড দিয়েছিলাম পরিবারকে। 1 কোটি পরিবার থেকে 43 লক্ষ কার্ড বাদ দেয়, তারা নাকি আওয়ামী লীগের। আর 57 লক্ষ তাদেরকে রাখে। তার মানে কি, আওয়ামী লীগ তো দলীয়করণ করেনি। দলীয়করণ যদি করতো তো 57 লক্ষ তো আওয়ামী লীগেরই হতো। তা তো হয়নি। আমরা তো দলবাজি করি না এখানে। যারা আমার দেশের মানুষ, সে যে দলেরই হোক না কেন, যারা দরিদ্র, সে আমাকে ভোট দিক আর না দিক, প্রধানমন্ত্রী হিসেবে আমি মনে করি সকলের দায়িত্ব আমার। কাজে যখন ঘর দিয়েছি, এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা মুক্তিযোদ্ধা ভাতা, যে ভাতাই আমরা দিয়েছি, বা বৃত্তি দিয়েছি, উপবৃত্তি দিয়েছি, এখানে কোনো দল দেখিনি। যার যেটা ন্যায্য পাওনা তাকে সেইটাই দিয়েছি। বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করেছি, বাংলাদেশের জনগণ হিসেবে বিবেচনা করেছি, কারণ আমি জাতির পিতার কন্যা, একথা আমি কখনো ভুলি না। আমি দেশের মানুষের সেবা করতে এসেছি। হ্যাঁ, দলমত থাকবে, কেউ ভোট দেবে, কেউ দেবে না, কিন্তু যখন সেবা পাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। আজকে আমাকে বলে গুম খুন, আমি কাদের গুম খুন করলাম? এখন যারা জঙ্গিবাদী করেছে, মানুষ হত্যা করেছে, যারা খুন করেছে, যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে, তাদের গ্রেপ্তার হবে না? তারা বন্দী হবে না? একজন দেখলাম আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমি নাকি তাকে গুম করেছি, বিএনপি সালাউদ্দিন। সালাউদ্দিন তো ইন্ডিয়াতে ছিল, সে তো ট্রাভেল ডকুমেন্টস নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে। তা আমি যদি গুম খুন করে থাকি বা তাকে যদি গুম করে থাকি, তো সে ইন্ডিয়া থেকে ট্রাভেল ডকুমেন্টস পেলো কিভাবে? তার মানে কি আমি তাকে ইন্ডিয়াতে রেখে দিয়েছিলাম? তার তাহলে শকর করা উচিত যে তাকে আমি ইন্ডিয়াতে খুব ভালোভাবে রেখেছিলাম, তাই সে ট্রাভেল ডকুমেন্ট পেয়েছে। মামলারও একটা সীমা থাকে। যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, আমি রেহানা 5টা ছেলে মেয়ে, আমাদের কাউকে ছাড়েনি, প্রত্যেকের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদের আত্মীয়, এমনকি শ্বশুর বাড়ি আত্মীয়, কেউ তো রেহাই পাচ্ছে না। ইনুস টাকা খরচ করে এজেন্ট নিয়োগ দিয়ে সেই জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমস্ত তথ্য সংগ্রহ করে, তারপরে কে আওয়ামী লীগ করে, কে জনপ্রিয়, কে বর্তমানে জনপ্রিয়, কে ভবিষ্যতে হতে পারে, তার আত্মীয় স্বজন, কে বিত্তশালী আওয়ামী লীগের সমর্থক, এই সমস্ত ডাটাবেস করে খুঁজে খুঁজে তাদেরকে হয়রানি করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তাহলে ফ্যাসিবাদ কে? স্বৈরাচারকে? আমার প্রশ্ন। আজকে সাংবাদিক 8 জন থেকে 9 জন সাংবাদিককে পিটিয়ে এবং গুলি করে হত্যা করেছে। 38 জন এখনো কারাবন্দী। প্রায় 3000-এর মতো সাংবাদিক, একেবারে বিভিন্ন সরকারি বেসরকারি যাদেরই প্রতিনিধি জেলায় উপজেলায় পর্যায় পর্যন্ত, প্রত্যেকের চাকরি খেয়েছে। মার্ডার কেস, এটা তো খুবই একটা সস্তা জিনিস হয়ে গেছে বাংলাদেশে। কথা কথায় মার্ডার কেস, বিস্ফোরক কেস, চাঁদা চাইতে যায়, না দিলে অমনি মারধর করা। এমনকি রবি ঠাকুরের সেই শাহজাদপুর, সিরাজগঞ্জে রবীন্দ্র ঠাকুরের একজন কুঠি বাড়ি, গাড়ি পার্কিং করবে সেটা পয়সা দিতে হয়, ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, সেটা টিকিট কাটবে না, সেই জন্য সেটা ভেঙে চুরে দিয়ে আসলো। সেটা ভুলে যায় যে রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন, এই নোবেল প্রাইজের সমস্ত টাকা
তিনি এই এলাকায় চলনবিল এলাকা, তার জমিদারি, শাহজাদপুর, তারাস, এই সমস্ত এলাকা জুড়ে ওনার কাজ ছিল। সেখানকার কৃষকদের সমস্ত টাকা তিনি ক্ষুদ্র ঋণ হিসেবে বিলে দিয়েছিলেন। যদিও সে টাকা তিনি আর কোনোদিন ফেরত পায়নি, আর তাদের কাছ থেকে ওই ইউনূসের মতো কড়া সুদে টাকা আদায় করেননি, কিন্তু তিনি কৃষকদের সাহায্য করেছিলেন, গোচারণ ভূমি করে দিয়েছিলেন, বিশাল দিঘি মাছের চাষের জন্য এদেশের মানুষের জন্য করেছিলেন। তার নামে আমরা একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি এবং তার স্মৃতিগুলো আমরা ধরে রেখেছি। তার অবদান আছে আমাদের সব এলাকায়, অথচ সেই জায়গা আজকে ভাঙলো। কোনো জায়গায় কোনো রকম ঐতিহ্যবাহী জিনিসটা রাখবে না, এটা কি ধরনের কথা? একটা জেনারেশনকে ধ্বংস করে দিল। শিক্ষকদের অপমান, গলায় জুতোর মালা পরানো, জোর করে রিজাইন করানো, প্রিন্সিপালকে নিয়ে গাছে বাঁধে রাখা, এটা কোন ধরনের কথা? কি শিক্ষা দিচ্ছে? হাতে অস্ত্র নিয়ে, রামদা চাপাতি নিয়ে, চিফ জাস্টিস থেকে শুরু করে, জজ সাহেবদের থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে সব জায়গায় তারা হামলা চালিয়ে চালিয়ে সবাইকে পদত্যাগ করিয়ে সব দলীয়করণ। এটা কি বৈষম্যহীন আন্দোলনের ফসল? এখন তো সব জায়গায় দলীয়করণ, জামাতের লোক সব জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে যুদ্ধাপরাধীদের। আজকে আইসিটিতে মামলা দেয় আমাদের বিরুদ্ধে, যে আইসিটি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। কোন যুদ্ধ অপরাধ করেছি আমরা? এমনকি মেট্রো রেলে আগুন, পুলিশ হত্যা করা, পুলিশকে ঝুলিয়ে রাখা, সাংবাদিক থেকে শুরু করে কবি, শিল্পী, সাহিত্যিক, সিনেমা আর্টিস্ট, কেউই তো বাদ যাচ্ছে না তাদের হয়রানির হাত থেকে। আর সব নাকি মেট্রো রেল থেকে শুরু করে বিজিবি ভবন সব নাকি আমি আগুন দিয়ে পোড়াতে আমার এজেন্ট লাগিয়েছি। তাহলে তার সমন্বয়করা যে আজকে সবাই যে ইন্টারভিউ দিয়ে দিয়ে বলে বেড়াচ্ছে তারা করেছে, তার কি জবাব দেবে? একটা কোর্টে দাঁড়িয়ে এইরকম মিথ্যে কথা সেই প্রসিকিউটর বলে গেল, অথচ পাশাপাশি এই তথ্য তো সব জায়গায় এসে গেছে। কে কোন ভবন ভেঙেছে সে তো আর খুব গর্বের সাথে প্রচারও করে এবং ছবিও দেখাচ্ছে। মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করে বিপ্লব সফল হতো না। যারা স্বীকারোক্তি দিচ্ছে তারা কারা? তারা তো ইউনূসেরই চেলা চামুন্ডা, তাদেরই তুই লোক। তাহলে সেটা আমি ভাঙালাম কোত্থেকে? আমি আগুন দিলাম কোত্থেকে? এরকম ডাহা মিথ্যে কথা যারা বলে, তাহলে আপনারা বুঝতে পারেন কি ধরনের কেস দিয়েছে। আমেরিকার একটা লোক ঘরে থাকতে পারে না, ঘর বাড়ি নাই, একটা পরিবারের হয়তো সবাইকে হত্যা করেছে, তো মা মেয়ে বেঁচে আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের হচ্ছে খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে সারা বাংলাদেশে, এবং কত বীভৎস ভাবে এই মামলা রাস্তার মধ্যে ফেলে কোপাচ্ছে, হাত কেটে ফেলে দিচ্ছে, মা কেটে ফেলে দিচ্ছে, মানুষের কিছু করার নাই, তাকে তাকে দেখে। এদেশে মানুষও অবাক কাণ্ড, যেভাবে একটা মানুষকে একজন কোপাচ্ছে হচ্ছে কেউ কিছু কথা বলবে না। মনুষ্য তো বোধটাও হারিয়ে গেছে মানুষের। একজন ট্রাক ড্রাইভার বসে চা খাচ্ছে, তাকে গুলি করে থুয়ে চলে গেল। বাড়ির মধ্যে ঢুকে লুটপাট, কথা না আসলে চাঁদা না দিলে অমনি মায়ের। চরম অরাজকতায় দেশটাকে নিয়ে গেছে। কই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই ডিসিপ্লিন তো ছিল না। মেয়েরা এখন রাত্রে বেরোতে পারে না, শিশু হত্যা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে, একটা নিউজ কেউ দিতে পারবে না। আমি সাংবাদিক এখন যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যা দেখেন তা লিখতে পারেন? পারেন না, পারেন না লিখতে, কারণ আপনারা লিখলে আপনাদের সব পুড়িয়ে ফেলবে সেই ভয়ে। একটা ভয় ভীতি দিয়ে ইউনূস তার এজেন্ট লাগিয়ে দিয়ে, জামাত আর বিএনপি হচ্ছে তাদের সাথী, এই সাথীদের নিয়ে চরম একটা অরাজকতা করে একটা জেনারেশন পর জেনারেশনকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা পড়তে পারে না, পরীক্ষা দিতে পারে না, পরীক্ষা দিতে গেলে তাদেরকে বের করে দেয় কি আওয়ামী লীগ। সেই জন্য। আর ওই স্নাইপার রাইফেল কার হাতে? রাইফেল, সে অস্ত্রগুলি উদ্ধার করা হয়নি কেন এখনো? 460টা পুলিশ ফাঁড়িতে পোড়ানো হলো, প্রায় 5,000 6,000 অস্ত্র লুট হলো, সেই অস্ত্রগুলি কেন এখনো উদ্ধার করা হলো না? এবং কাদের হাতে এই অস্ত্র? আবু সাইদ তো গুলিতে মারা যায়নি। আবু সাইদের গুলি লাগা আমরা চোখে দেখলাম, সবাই আমরা হা হা করছি, এটা ঠিক।
আমি তো প্রত্যেকটা ফ্যামিলিকে ডেকেছি, সান্ত্বনা দিয়েছি, সহযোগিতা করেছি। যারা আহত ছিল, আমি যতক্ষণ ক্ষমতায় ছিলাম 5 তারিখ পর্যন্ত প্রত্যেকের চিকিৎসা বিনা পয়সা করে দিয়েছি। এমনকি সে দোষী নির্দোষ সবারই চিকিৎসা আমি করে দিয়েছি। অপারেশন থেকে করে একটা খরচও তো দিতে হয়নি। ওই আমি ক্ষমতা থেকে সরে আসার পরে তো কেউ আর চিকিৎসা পায়নি, তাদের এখন আন্দোলন করতে হয়। আর তার মধ্যে আবার দেখি চক্ষু ইনস্টিটিউট, এত চমৎকার একটা ইনস্টিটিউট করে দিয়েছি, সেখানে দেখা গেছে যে তারা জল কেলি খেলে, তারা নাকি রুগী, ক্যাবিন দখল করে বসে আছে, লোক দেখলে চোখে ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকে, বাকি সময় ঘুরে বেড়ায়। আর সেখানে পানি দিয়ে, সাবান পানি দিয়ে তারা পিছলা কেটে সেখানে খেলে বেড়াচ্ছে। এটা কোন ধরনের কথা? একটা হাসপাতাল থেকে ডাক্তার নার্স সব চলে গেছে, বের করে দিছে, দিয়ে ওটা তাদের দখলে। মানে কিরকম ভাবে একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করে যাচ্ছে সেটাই দেখেন। কোনো মেয়েদের নিরাপত্তা নাই, নির্বাচনে কেউ চলতে পারে না। আর কি বললো, আমাদের আঞ্চলিক সহযোগিতা, হ্যাঁ আঞ্চলিক সহযোগিতা আমি করেছি। নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া আমাদের চুক্তি আছে, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা। ভারত আমাদের ট্রানজিট দিয়েছে, আমরা নেপালের থেকে জল বিদ্যুৎ ক্রয় করা শুরু করেছি এবং আরো জল বিদ্যুৎ আমরা আনতে পারবো, আমরা সেই ব্যবস্থা করেছি। আমাদের মধ্যে একটা আঞ্চলিক সহযোগিতা, ট্রান্স এশিয়ান এবং ট্রান্স রেলওয়ে, এশিয়ান রেলওয়ের সাথে যোগাযোগের জন্য আমরা যে রাস্তাঘাট রেল সংযোগ করে দিয়েছি। তার ফলে আজকে শুধু বাংলাদেশটা না, আমরা আমাদের আঞ্চলিক যে সমস্ত দেশগুলি আছে তাদের সঙ্গে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি করা, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট ভারত, নেপাল এবং ভুটান ব্যবহার করে যাচ্ছে, ব্যবহার করতে পারে সেই সুযোগ আমরা করে দিয়েছি। আমাদের দুটো আন্তর্জাতিক এয়ারপোর্ট, সিলেট এবং চট্টগ্রাম, সেটাও আমাদের নেপাল, ভুটান এরা যাতে ব্যবহার করতে পারে এবং ভারত ব্যবহার করতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয়, আসাম, মণিপুর এরা যাতে এদের যার যার প্রয়োজন ব্যবহার করতে পারে সে সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। সেইভাবে রাস্তাঘাট আমরা সমস্ত কিছু করে দিয়েছি। ব্যবসা বাণিজ্য, আমাদের আঞ্চলিক সহযোগিতা, একটা দেশ একা চলতে পারে না। উন্নত করতে হলে প্রতিবেশীর সাথে সদ্ভাব লাগে। মিয়ানমার থেকে যে 10 লক্ষ রোহিঙ্গা এসেছে মানবিক কারণে, তাদেরকে আমরা স্থান দিয়েছি, এটা যেমন সত্য, আবার এটাও সত্য তাদের সাথে আলোচনা করেছি, আমরা তাদের সাথে সংঘর্ষে যাইনি। কিন্তু আজকে ইউনুস যেটা করে যাচ্ছে করিডোর দেওয়ার নামে এবং আমাদের চট্টগ্রাম পোর্ট বিক্রির নামে আজকে দেশটাকে বেচে দিচ্ছে, কেন? তার ক্ষমতা থাকার জন্য। আমার কাছে তো প্রস্তাব এসেছিল, কিন্তু নিজের দেশে মাটি, দেশ বিক্রি করে, সমুদ্র বিক্রি করে আমাকে ক্ষমতায় থাকতে হবে, ওই দণ্ডতায় আমি ভুগি না। এই দেশকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। ইউনূসের কি, তার তো কোনো অবদান নাই, সেজন্য সে বিক্রি করতে পারে। তার ক্ষমতাটা দরকার। 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে কে পাচার করলো? রিজার্ভ মানি নাকি নাই, আমরা নাকি সব পাচার করে দিয়েছি। আমার একটা প্রশ্ন, আমি তো 26 বিলিয়ন রেখে এসেছিলাম, আজকে যদি আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি, আর ইউনূস তো সাধু, পাচার তো করে নাই, তো রিজার্ভটা এতদিনে বাড়লো না কেন? তো বেড়ে তো অন্তত 50 বিলিয়নের উপরে হওয়ার কথা। কারণ সে যে হারে যত টাকা বলছে আমি পাচার করেছি, আজকেও তো বললো কি 200 কত মিলিয়ন আমি নাকি পাচার করেছি, তাহলে সেটা তো রিজার্ভে জমা হওয়ার কথা ছিল। এই 9 মাসে তো তার তো জমা দেওয়ার কথা ছিল, সে কত জমা দিতে পেরেছে? বরং আমার বাজেটের টাকা তো সে মেরে খেয়েছে। সমস্ত বিল পেমেন্টের যত টাকা ছিল সবই সে জমা রেখে পরে দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করে। আমার করা কাজ উদ্বোধন করে তিনি বাহবা নেন। আজ পর্যন্ত দেশে কোনো বিনিয়োগ এসেছে? আসেনি। দেশি বিনিয়োগ হয়েছে? হয়নি। ব্যবসায়ী কেঁদে বেড়াচ্ছে, বলে টাকা নাই। তো টাকা গেল কোথায়? টাকা গেল কোথায়? মূল্যস্ফীতি সব জিনিস নাকি কমিয়ে দেবে, ডাবল ডিজিটে আজকে মূল্যস্ফীতি। মানুষের তো আয় রোজগারই নাই, কেনা বেচা নাই, ব্যবসা নাই। সেদিন একজন বলছিল তার 4টা কারখানা সে বন্ধ করতে বাধ্য হয়েছে, টাকা নাই নাকি। সমস্ত গার্মেন্টস অর্ডার গুলি অন্য দেশে চলে যাচ্ছে, 1 লক্ষ শ্রমিক বেকার, 18টা ব্যাংক তার ডিভিডেন্ড দিতে পারবে না। কেন?
কই, শেখ হাসিনা আমলে তো সে অবস্থা ছিল না। তাহলে অর্থনীতি কে ধ্বংস করলো? এই 9টা মাসের মধ্যে আমার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। এটা হলো সব থেকে বড় কথা। যে আজকে কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো সেটাই প্রশ্ন। সেই দিন ফিরে এসেছিলাম, যে লক্ষ্য নিয়ে সে লক্ষ্য বাস্তবায়ন করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পেরেছি। কিন্তু অপবাদ ছড়িয়ে দিয়ে, মিথ্যা কথা বলে এবং জঙ্গি সন্ত্রাসীদের সহায়তায় ক্ষমতা দখল করে অবৈধভাবে ইউনূস ক্ষমতা এসে আজকে দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে বাঁচিয়ে দেয়। সেই 17 এপ্রিল 81 সালে 17ই মে 81 সালে বাংলাদেশে ফিরে এসেছিলাম। তারপর থেকে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো পিছু হটিনি। কিন্তু এবারে যখন, যদি আমি ওখানে থাকতে যেতাম, বাধা দিতাম, হয়তো আরো কয়েকশো লোক মারা যেত। আমি চাইনি লাশের উপরে লাশ ফেলে থাকতে। কারণ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, ওই আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী ইউনূস নিজে। কারণ সে তো এই সমন্বয়কদের সাথে কথা বলতো, এটা তো সমন্বয়করাই বলছে। এমনকি 1লা আগস্টও কথা বলেছে। তারা কর্মসূচি দিয়েছিল 6ই আগস্ট। ইউনূস কথা বলে সেই কর্মসূচি 5ই আগস্ট নিয়ে এসেছে। কারণ 6ই আগস্ট তার ওই ট্যাক্স ফাঁকি দেওয়া মামলার রায় দেওয়ার কথা ছিল। কাজে সে আগে ভাগে সেটা নিয়ে এসেছিল, এটা অস্বীকার করতে পারবে না। কাজে আজকে তিনি ট্যাক্স দেবে না। তার 48টা কোম্পানি, সবগুলিকে সে ট্যাক্স দেয় না, তার ব্যক্তিগত ট্যাক্স দেয় না, কিন্তু শত শত কোটি টাকার মালিক। 2023 সালের হিসাবে মাত্র 3টা ব্যাংকে তার 118 কোটি টাকা। কোথা থেকে পেয়েছে এত টাকা? এর বাইরে তো আরো টাকা, বিদেশেও তো তার প্রচুর টাকা। এত টাকা সে বিদেশে পেলো কোথা থেকে? 6,000 টাকা বেতনের চাকরিজীবী এত টাকা বানালো কোত্থেকে? সে জবাবটা কি দেবে সে কখনো? আর এই জবাবটা কেউ চায় না কেন? কারণ তার অনেক টাকা হয়ে গেছে সেই জন্য। আর আমাদের তো কিছু নাই। আর নাই বলে আমাদের বিরুদ্ধে সমানে নির্যাতন। জয়, পুতুল, ববি, জুলি প্রমুখ কাউকে বাদ দিচ্ছে, রেহানা কাউকে বাদ দিচ্ছে না। আমরা তো আছি, মার্ডার কেস তো সব আমার। হত্যা করে ইউনূস, মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। প্রত্যেকটা তো ভিডিও ফুটেজ আছে। যারা পা বেঁধে দড়ি দিয়ে বাঁধছে, যারা পিটে পিটে মারছে, সবই তো আছে। সেগুলি খুঁজে খুঁজে সবাই বের করেন, দেখান। কাজে আমি এইটুকু বলবো যে আজকে এই দিনে আমি ফিরে এসেছিলাম, যে লক্ষ্য নিয়ে সে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ, সেটা করতে পেরেছিলাম। কিন্তু সেই সমস্ত সফলতা, বাংলাদেশের মানুষের সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছে এই দুর্বৃত্ত, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী ইউনূস এবং তার গং। আর এই যুদ্ধ অপরাধীরা তার সাথে সামিল হয়েছে। বিএনপি লুটপাট আর অগ্নিসন্ত্রাসে ব্যস্ত, আর জামাত শিবির মানুষ হত্যা করা আর প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক বসানো, এই কাজই তারা করে যাচ্ছে। আর আওয়ামী লীগের হয়রানি করা, আওয়ামী লীগের শেষ করা। আওয়ামী লীগ নাকি নাই? আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। কে বাতিল করলো? যে নির্বাচন কমিশন বসিয়েছে সেটা তো দলীয়করণ করেছে। আওয়ামী লীগের আমলে আইন পাশ করে সেই আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশন করেছিলাম। 2024 সালে যে নির্বাচন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই নির্বাচনে একটা কোন রকম কারচুপি হয়েছে একটা প্রমাণ করুক। আজ পর্যন্ত কোনো একটা প্রমাণ করতে পারিনি, শুধু মুখের কথা দিয়ে বলে যাচ্ছে। প্রত্যেকটা নির্বাচনে চেষ্টা হচ্ছে যে এটাকে কন্ট্রোভার্সিয়াল করা। কিন্তু আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে একটা অনিয়ম দেখাক 2024 নির্বাচনে। হ্যাঁ, আমি দেশ বিক্রি করতে চাইনি, উনি দেশ বিক্রি করতে চেয়েছেন। যেমন 2001 সালে খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে চেয়েছিল, আমি চাইনি। এটা হলো একমাত্র অপরাধ, আর কোনো অপরাধ না। আমার দেশপ্রেম, জাতির প্রতি আমার কর্তব্যবোধ, দেশের মানুষকে ভালোবাসা, এটাই তো আমার অপরাধ। কিন্তু আমি দেশের মানুষের পাশে আছি। অন্তত যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ইনশাল্লাহ আবার ফিরে আসব, দেশ আবার ঘুরে দাঁড়াবে।
এবং এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি আমরা করব। 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, সেটা আমরা ইনশাআল্লাহ আমরা করব। এটাই আজকের দিনে আমার প্রতিজ্ঞা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আর প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি, সুদখোর, জঙ্গিবাদী ইউনূসের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে সবাইকে নামতে হবে। কারণ এর হাতে দেশের কোনো নিরাপত্তাও নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নাই। সে নিজে আখের গোছাতে এসছে, সে আখের গোছাচ্ছে। আর নির্বাচনী প্রহসন দেবে। ওই জুলাই মাস এপ্রিল মাসে নির্বাচন দেবে, সবাইকে এপ্রিল ফুল করছে, এপ্রিল ফুল করতে চাচ্ছে। এপ্রিল ফুলের কাহিনীও তাই, ডেকে নিয়ে মানুষ হত্যা করেছিল, ডিনারের নাম করে ডেকে হত্যা করেছিল। ইউনূসও তাই করবে। তার নির্বাচন নিজে করতে পারবে? আমি তো চ্যালেঞ্জ, যে আসেন না আমার সাথে নির্বাচন করেন যে কোনোটা কনস্টিটুয়েন্সিতে, দাঁড়িয়ে দেখি জনগণ কাকে চায়। সেটা করতে সাহস নাই। আর আমি কথা বাড়াবো না, অনেক সময় ধরে আপনাদের কাছে উপস্থিত থাকলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। আর দোয়া করেন যেন বাংলাদেশ এই রাহুমুক্ত হয়। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় নেত্রী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করি। প্রিয় দর্শক, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাড়াতাড়ি আবার ফিরে পাবো মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, এই বিশ্বাস আমাদের সবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক।